হাই পিচে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে পাহাড় দিনে দিনে অশান্ত হয়ে উঠছে। গোর্খাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে পাহাড়ের রীতিমতো নানান ধরনের এমন কাজ হচ্ছে যেখানে খানিকটা স্থিতির বাতাবরণ নষ্ট হয়ে গেছে এবং পাহাড় এই অশান্তির হাত থেকে কিভাবে মুক্তি পাবে, কোথায় যাবে, কিভাবে পরিত্রাণের রাস্তা মিলবে অথবা সমাধানের রাস্তা কোন পথে, এই নিয়ে রীতিমতো জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আমাদের হাই পিচে আজকের অনুষ্ঠান কোন পথে পাহাড়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুই অতিথিকে আজকে উপস্থিত করতে পেরেছি। তাদের কাছ থেকে আমরা জেনে নেব সত্যি পাহাড়ের পথ মসৃণ নাকি পাহাড়ের পথ এমন একটি জায়গায় যাচ্ছে যা বিপজ্জনক বাঁকে পৌঁছে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার মুখপাত্র কিশোর ভান। কিশোরজিকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ চক্রবর্তীকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা মূল আলোচনায় যাব, কিন্তু মূল আলোচনায় যাবার আগে একবার দেখে নেব পাহাড়ের বর্তমান অবস্থা কি, পাহাড়ের বর্তমান কোন খাতে বইছে রাজনৈতিক চাপানুতর অথবা পাহাড়ের বর্তমান জনজীবন। এক ঝলকে আমরা একবার দেখে নেব। পাহাড় বাঁধে তৃতীয় দিনে পাহাড়ের অচলাবস্থা অব্যাহত। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে গায়ে আগুন লাগিয়ে ইতিমধ্যে আত্মহত্যা করেছেন মোর্চা সমর্থক মঙ্গল সিং রাজপুত। তার মরদেহ কালিম্পংয়ের ডাম্বার চোখে নিয়ে এলে আশা গুরুং, বিমল গুরুং সহ একাধিক মোর্চা নেতারা তার সমাধিতে মাল্যদান করেন। 2 মিনিট মৌনব্রত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রায় 20,000 মোর্চা সমর্থক। এদিন পুলিশি তৎপরতা দেখা যায়নি ডাম্বার চোখে। जब तक गोरखालैंड नहीं होगा तब तक हम लोग रुकेगा नहीं। अभी कोई नेगोशिएशन नहीं होगा, कोई बात में इधर उधर नहीं होगा, सीधा स्टेट गोरखालैंड। हमारा जो वी वांट गोरखालैंड वो भीतर से निकलता है, ये मुख से नहीं, वो भीतर से आत्मा से निकलता है। इसलिए आदमी कोई भी काम कर पाएगा, कोई भी घटना हो सकता है, इसका जिम्मेवारी सरकार होगा। तो दिल्ली के लिए जहाँ पर प्राइम मिनिस्टर और सोनिया गांधी का जो वहाँ पर अपॉइंटमेंट हो जाएगा उसके बाद में नहीं चला जाएगा। অন্যদিকে বাঁধের তৃতীয় দিনেও দার্জিলিং এর বিভিন্ন সরকারি অফিসের সামনে চলে বিক্ষোভ। 4 জন বাঁধ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে 19 জন মোর্চা সমর্থককে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ধৃতদের মধ্যে 19 জন জিএলপি সদস্য এবং 3 জন জিজেএম এর সদস্য বলে জানা গিয়েছে। পাহাড় নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে পাহাড়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মীদের অফিসে আসার জন্য জেলা শাসকের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মোর্চা সুপ্রিমো বিমল গুরুং সরকারি অফিসগুলি না খোলার ফতোয়া জারি করেছেন। মোর্চা নেতাদের পুরনো মামলাগুলি খতিয়ে দেখছে রাজ্য সরকার। পাশাপাশি মোর্চা নেতাদের পাসপোর্ট যে কোনো সময় বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানিয়েছে সরকার। প্রসেনজিৎ রাহা ও রাজু ভান্ডারী রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক, দার্জিলিং। আমরা দেখলাম একদিকে বিমল গুরুং অর্থাৎ যিনি মোর্চার প্রধান নেতা, তার পয়েন্ট অফ নো রিটার্ন এইরকম একটি মানসিকতা। অন্যদিকে রাজ্য সরকারও তীব্রভাবে এই আন্দোলন মোকাবিলার পথে হাঁটছেন, অর্থাৎ সমাধানের রাস্তা কোথায়। আমরা আজকের এই অনুষ্ঠানেতে আগামী 1 ঘন্টায় সমাধানের কোনো রাস্তা সত্যি আছে কিনা বা সমাধানের রাস্তায় পৌঁছানো সম্ভব হবে কিনা তাই নিয়ে আলোচনা করব। আমি প্রথম প্রশ্ন করব আমাদের কিশোরজিকে। কিশোরজি, এই যে অবস্থা দাঁড়িয়েছে এটা দেখতে একটা পয়েন্ট অফ নো রিটার্ন। একদিকে বিমল গুরুং বললেন এবং আপনাদের সিদ্ধান্ত যে গোর্খাল্যান্ড না হলে আপনারা আপনাদের দাবি থেকে সরবেন না, এবং রাজ্য সরকার গোর্খাল্যান্ড দাবিকে কোনো রকম মান্যতা দিতে রাজি নয়। কোন জায়গায় পৌঁছবে এই আন্দোলন? যা উনি বললেন যে গোর্খাল্যান্ড আমাদের দাবি আজকের দাবি নেই, ইটস এ 107 year old ম্যাটার। স্বাধীনতা পর থেকেও যদি দেখেন ইট ইজ দি ওল্ডেস্ট ম্যাটার। টাইম টু টাইম কয়েকজন এসেছেন টু লিড দিস ইস্যু, কয়েকজন ছেড়েও দিয়েছেন, যেমন মিস্টার ঘিসিং ছেড়ে দিয়েছেন শেষে। বাট দাজু আমাদের অধ্যক্ষ শ্রী বিমল গুরুংজি এই দাবিটাকে যখন থেকে নিয়েছেন হাতে, হি হ্যাজ স্টুড বাই ইট, যে আমরা পাহাড়ে একটা নিজের চিহ্ন, আমাদের আইডেন্টিটির প্রশ্নটাকে সলভ করো বাই ভার্চু অফ মেকিং ইট ইনটু আ স্টেট উইথ দি হেল্প অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট। অর্থাৎ আমরা শুনলাম যে কিশোরজি যে কথা বলেন আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইব যে 1907 সালে হিলম্যানস অ্যাসোসিয়েশন অফ দার্জিলিং তারা প্রথম দাবিটি তোলে এই পৃথক গোর্খাল্যান্ডে। তখন তারা এই দাবিটি তুলেছিল যে যাদের কাছে তারা হচ্ছে মিন্টো মর্লি
রিফর্মস, অর্থাৎ যারা তখন সেই সংস্কারের কাজ করছিলেন তাদের কাছে এই দাবি তুলেছিলেন তারা। এই দাবিটি তোলা হয়েছিল 1907 সালে, যে কারণে উনি বলেন 107 বছরের পুরনো দাবি। আমি ঠিক এই জায়গা থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ চক্রবর্তী, আমরা যদি দাবিটার দিকে তাকাই তাহলে আমরা দেখব এটি 107 বছরের পুরনো, ঠিক কথাই বলেছেন কিশোর ভান। এবং পরবর্তী পর্বে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছি যে 1835 সালে আমরা জানি যে হিল অফ দার্জিলিং, অর্থাৎ দার্জিলিংয়ের যে পাহাড়ের অঞ্চলটি, সেটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেয় সিকিম। তো এই পর থেকে ভারতের অঙ্গীভূত একটা জায়গা হিসেবে এটি গণ্য হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কথা কিশোরজি বলছেন, এই ভিত্তিটা এবং এই যে একটা যে এটাকে একটা মান্যতা দেবার চেষ্টা করছেন গোর্খা জনমুক্তি মোর্চা, আগে করেছিলেন সুভাষ ঘোষিং, এটি মান্যতার কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? একটা হলো যে দেখুন, ইতিহাসের যদি পেছনে যেতে চান অনেক পেছনে যাওয়া যায়, কারণ আমি এই নিয়ে প্রচুর লেখাপত্র লিখেছি, প্রচুর পেছনে যাওয়া যায়। পেছনে যদি না যাই, আমরা যদি সম্প্রতি মানে রাজ্য গঠনের প্রক্রিয়াগত দিকটার দিকে তাকাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে যে ওনাদের যে দাবিটা, এই দাবিটা যদি মেনে নিতে হয় তাহলে ভারতবর্ষের এরকম বহু জনজাতির দাবি মানতে হবে আপনাকে। এখন ভারতবর্ষের এই বিভিন্ন জনজাতির দাবিগুলো মান্যতা দেওয়া উচিত কি উচিত নয় সেটা আরেকটা বিতর্ক, কিন্তু অন্য আরেকটা দিক যেটা, সেটা হলো যে মান্যতার মধ্য দিয়ে ভারতবর্ষের মতন একটা উন্নয়নশীল দেশ তার বিপুল প্রশাসনিক খরচ বহন করা, কারণ একটা ক্ষুদ্র রাজ্য তৈরি হলে তার প্রশাসনিক খরচা আছে, যেমন ধরুন সেখানে সেক্রেটারিয়েট হবে, মন্ত্রিসভা হবে, তার ব্যয় আছে। ফলে সেখানকার জনগোষ্ঠীর আদতেও উপকার হবে এটা কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আবার উল্টো দিক থেকে যে হয়নি সেটাও বলা যায় না। কেন? যেমন পাঞ্জাব ভেঙে যখন হরিয়ানা এবং হিমাচল প্রদেশ হয়েছে, আক্ষরিক অর্থে তিনটে রাজ্যই লাভ হয়েছে, ছোট রাজ্য হয়ে উন্নতি হয়েছে। আবার আপনি পূর্ব ভারতবর্ষে আসামের যখন ভাঙন হলো, তার ফলে যখন অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড তৈরি হলো, তার মধ্যে দিয়ে কিন্তু সেইভাবে উন্নতি হয়নি, বরঞ্চ সেখানে জঙ্গি কার্যকলাপ দেখেছি আমরা, মাদকাসক্তির স্রোত দেখেছি, আনএমপ্লয়মেন্ট দেখেছি, রাস্তাঘাট হয়নি দেখেছি, এবং দুর্নীতি দেখছি। ফলে দুটো সাইডই ভারতবর্ষের অভিজ্ঞতায় আছে, মানে ক্ষুদ্র রাজ্য তৈরির মাধ্যমে বিপুল উন্নতি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশের দিকে তাকালে দেখা যায়, ইভেন বাজপেয়ী সরকার যে তৈরি করলো তিনটে রাজ্য, আপনি যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিয়ে বিচার করেন, উত্তরাখণ্ডের ইন্ডেক্স যথেষ্ট হাই। ইভেন ছত্তিশগড় পিছিয়ে পড়ার জায়গা থেকে এখন পাওয়ার অফ মানে হাব বলা হয়, মানে এটা শক্তির ঘর বলা হয়। হিউজ পরিমাণে 1,46,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ওখানে, এবং ভারতবর্ষে প্রায় 11টি রাজ্যকে সারা বিক্রি করছে। এবং কিছুটা হলেও মাওবাদী সমস্যা থাকলেও সেখানে ডেভেলপমেন্টের যে একটা গতি এসেছে। আবার ওই একই সময়ে রাজ্য তৈরি হয়েছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড কিন্তু পিছিয়ে রয়েছে। ফলে ডেভেলপমেন্টের ইন্ডেক্স দিয়ে কিন্তু কনক্লুশন আমরা টানতে পারছি না। তাহলে কিসের ভিত্তিতে এর যৌক্তিকতাটাকে বিচার করব? তাহলে আপনাকে যেতে হবে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যেতে হবে, এবং জনগোষ্ঠীগত আইডেন্টিটি পলিটিক্সের পার্সপেক্টিভে যেতে হবে। এখানেই যারা না বলছেন যে এই রাজ্যটা দেওয়া খুব কঠিন, কারণ এই রকম জনগোষ্ঠীগতভাবে রাজ্য গঠন করতে গেলে ভারতবর্ষের কয়েকশো রাজ্য তৈরি করতে হবে, কারণ এত জনগোষ্ঠী ভারতবর্ষে 2,500 ইতিমধ্যেই বহু দাবি উঠে গেছে, কার্বিল্যান্ড, বোরোল্যান্ড, কাপ্তাপুরি দাবি উঠে গেছে। আমি ঠিক এই জায়গা থেকে কিশোরজির কাছে যাব। কিশোরজি, যে কথা বিশ্বনাথবাবু বলেছেন অত্যন্ত চমৎকার পশ্চাৎপটটা উনি বলেছেন। উনি যেটা বলেছেন যে এই যে ক্ষুদ্র রাজ্য তৈরি করা, এই রাজ্য তৈরি করার কতগুলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু আপনারা যে ভিত্তিতে এটা চাইছেন, অর্থাৎ আপনারা গোর্খাল্যান্ড বলছেন, সেখানে আপনারা এথনিক এবং লিঙ্গুইস্টিক একটা জায়গা থেকে এবং গোর্খা জনজাতি যে দীর্ঘদিনের ওখানে অবস্থান তার থেকে বলেছেন। কিন্তু আপনারাই একটা সময় বলেছিলেন যে এটা কোনো সেপারেটিস্ট মুভমেন্ট নয়, এটা হচ্ছে মুভমেন্ট অফ রেস্টোরেশন। তো রেস্টোরেশনই যদি হয় তাহলে সেই রেস্টোরেশনের জন্য একটা আলাদা রাজ্যের কেন দরকার হবে? সেই রেস্টোরেশন তো অন্য নানানভাবে হতে পারে। কিভাবে হবে বলুন আপনি? ইউ সি দিস, এই যে জায়গাটা, এই জায়গাটা ব্রিটিশ 1947 আগে বেঙ্গলের মধ্যে ছিল না। ব্রিটিশ এটাকে রেখে চলে গেল। পণ্ডিত নেহরুও সেই সময় ভারত আজাদ, এখন এই সময় অনেক কাজ আছে, অনেক কিছু করতে আছে, ভাই তোমরা একটু শান্ত থাকো, আমি এখন যেটা হয়
যে এখন এটা নিয়ে একটু ব্যস্ত করো না আমাকে, ডোন্ট ডিস্টার্ব মি, আমি অনেক কাজ রয়েছে, তো পরে আমি দেখে নেব। দিস পরে দেখে নেব সিজন হ্যাজ বিন গোয়িং অন। ঠিক আছে, আন্ডারস্টুড। পাহাড়ের লোকের একটা সরলতা, অ্যাকসেপ্ট করে নেয়, মেনে নেয়, চলো ভাই ঠিক আছে একটু পরে হবে। বাট এইটা পরে হবে পরে হবে পরে হবে, শেষে এলো এখন জিটিএ। জিটিএ হলো কি করে একটা hurriedly prepared document thrust on the Gorkha people. But যে why- তুমি why- এখন why- accept করে নাও, just accept it, আমরা মানি তোমার প্রবলেম আছে, স্টেটহুডের ডিমান্ড আছে, পুরনো ডিমান্ড, সবচেয়ে পুরনো, মোর দ্যান ইন তেলেঙ্গানা, ইট ইজ আর্লিয়ার ডিমান্ড। ঠিক আছে, যখনই আমরা যে কোনো, এখন থেকে যে কোনো স্টেট ভারতবর্ষে ক্রিয়েট হবে, আমরা তোমার ডিমান্ডটাকে সামনে রাখবো আর সেটার সমাধান করে দেব। নাও দিস ওয়াজ দেয়ার। জিটিএর পেপার সাইন হওয়াতে, জিটিএর পেপারের মধ্যেও লেখা আছে দ্যাট তিনজনই সাইন করেছে, ইট হ্যাজ বিন এ ট্রাইপার্টাইট সিগনেচার। তার মধ্যেও আছে যে কোনো সময় পাহাড় স্টেটহুডের ডিমান্ডটাকে ছাড়ছে না, নিজের আইডেন্টিটির ডিমান্ডটাকে ছাড়ছে না, এটা একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট সোলং অ্যান্ড মেনে নিচ্ছে, দ্যাট ইজ ইট। দ্য কোয়েশ্চেন অফ ডেভেলপমেন্ট, উনি ঠিকই বললেন, অনেক স্টেটস ক্রিয়েট হয়েছে। আর আপনিও জানেন যে স্বাধীনতার পর থেকে আজকে 29 স্টেট আছে, যেখানে 14টা হয়তো স্টেট ছিল। তো ইট ইজ নাথিং নিউ। এই 29 স্টেট সবই বড় স্টেট, ঝাড়খণ্ডের সাইজে তৈরি হয়নি, ম্যাক্সিমাম ছোট ছোট স্টেট তৈরি হয়েছে নর্থ ইস্টে আর জায়গায় জায়গায়, সেটাও ঠিক কথা। এখন আপনি দেখুন, দেয়ার আর স্মল স্টেটস, তারা নিজেকে চালাতে পারে। দেয়ার আর আদার স্টেটস লাইক ঝাড়খণ্ড, যেটা এখনো টিদিং প্রবলেমই চলছে, দ্যাট ইজ দেয়ার, দিস ইজ এ মিক্স অ্যান্ড ম্যাচ গেম চলে। বাট we particularly feel we are capable of running it with the resources. আজকে দিনেও more than 2200 crores is revenue generation from the Pahad. সেখানে what is the benefit of the people from না, that? আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে, আমরা যতদূর দেখতে পাচ্ছি 138 স্কোয়ার মাইল, 360 কিলোমিটার একটা রেডিয়াস নিয়ে এই সমস্যাটা তৈরি হচ্ছে। Correct. তো আমার প্রশ্ন যে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, আমরা জানি যে নেপালের সঙ্গে আমাদের একটা যে বর্ডারটা রয়েছে, দ্যাট বর্ডার ইজ নট বিন সিল্ড, সেই বর্ডারটা ওপেন বর্ডার। জি। তো এখন সেখান থেকে যারা এসছেন, জি। তারা ওখানে এসে বসবাস করছেন এবং তারা ওখানে এসে একটা সংখ্যাধিক্য তৈরি করেছেন। তো এই জায়গাটা প্রশ্নটা উঠছে যে হু আর দ্য পিপল ফর হুম ইউ আর ওয়ান্টিং এ সেপারেট স্টেট? We stand for 3 crores Bharatiya Gorkhas who are all over India. We stand for the 18 plus lakh Gorkhas of Gorkhaland areas in India. আমরা ভারতীয় গোর্খা, আমরা সেই জায়গাকার গোর্খা। আমরা ওই মানে 18 নেপাল থেকে কে ঢুকছে, সেখানে বাংলাদেশ থেকে এখানে ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ নট দি ইস্যু, দ্যাট ক্যান বি ডিটারমিন্ড। ওইটা দের ইজ আ ওয়ে অফ ডিটারমিনিং দ্যাট, অ্যান্ড দিস পিপল ক্যান বি সেন্ড ব্যাক অর হোয়াট এভার ক্যান বি ট্রিট। বাট যারা ওখানকার ফর সেঞ্চুরিজ যারা ওখানেই আছেন, তাদের কি সবসময় ফরেনার বলে এখান থেকে তাড়িয়ে দেওয়া? সুরজজি, আর একটা আপনি When they have shed their blood for this আমি country? একটা জিনিস বলছি, সমস্যাটা কোথায় আবার আসছে, আপনি যখন ডুয়ার্স অঞ্চলে আপনি দাবি করছেন যে ডুয়ার্সের যে এলাকাগুলো আপনি দাবি করছেন, Entire Duars. হিস্টোরিক্যালি, আমি ডুয়ার্সের লোক, Yes. হিস্টোরিক্যালি সেই ডুয়ার্সে যারা বসবাস করতেন, সেটা ছোটনাগপুরের থেকে আসা ট্রাইবাল গোষ্ঠী, তাদের তার আগে সাথে থেকে আপনাদের কোনো দিনই যোগাযোগ ছিল না, তারা- সম্পর্ক ছিল না। পরবর্তী সময় আপনারা কমলা লেবুর বাগান অথবা ইয়েতে এসেছেন। Duars, upper Duars region originally belonged to the areas of Bhutan. British took it from Bhutan. যুদ্ধ করে নিয়ে আবার এখানে অ্যাটাচ, সেম সিস্টেম। নেপাল থেকে এটা নিয়ে এখানে অ্যাটাচ, হ্যাঁ ঠিক আছে, আবার সিকিমকে ফিরিয়ে দিয়ে আবার সিকিম থেকে নিল, আবার যাওয়ার সময় এখানে ছেড়ে গেল। ঠিক আছে তো? নাও দি কোয়েশ্চেন অফ দি পিপল ফ্রম ছোটা নাগপুর, ওয়ের ইজ ছোটা নাগপুর রাইট নাও? Is it in Bihar or is it in Jharkhand? Their question of demand for statehood does not arise. They already have a massive state of Jharkhand. না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বসবাসগত দিক থেকে ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি যে বসবাস কেন্দ্র Again, হিসাবে, again. সেই বসবাস কেন্দ্র হিসাবে Again. আপনারা সেটেল করেছেন অনেক পরে। না। কারণ না, আমি আপনি বলছি, আমি ওখানে একটা প্রজেক্টের কাজ করতাম ভুটানে। জি। আপনি জানেন যে ভুটান থেকে আপনারা মানে বহু সংখ্যক নেপালি বিতাড়িত হয়েছিল। হ্যাঁ। সেই বিতাড়িত নেপালিদের একটা অংশ কিন্তু তারা
ওই ডুয়ার্সে বসবাস শুরু করে, অর্থাৎ কালচিনি থেকে শুরু করে গয়ার কাটা এবং ওইদিকে একেবারে ঝাপা পর্যন্ত চলে আসলো। 300 ফলে plus years। এবং সেটা 80 দশকের ঘটনা। এবং 300 plus আজকে years। যদি আপনি নতুন করে এলাকা দাবি করতে থাকেন যে এই ডুয়ার্স গোর্খাল্যান্ডের সাথে যুক্ত হবে, শিলিগুড়ি গোর্খাল্যান্ডের সাথে যুক্ত হবে, মানে রিয়েলিটির সাথে কি সেটা ম্যাচ করে? Absolutely. সেখানে for over 300 years, Gorkhas have been brought by the British and settled in those areas to work in the চা বাগান and etc. সেখানে পরে বিহার থেকে লোককে নিয়ে এলো, তখন তো বিহার ছিল, it was not Jharkhand. বিহার থেকে লোকদের নিয়ে এলো, again the British brought them to again work there. So তারাও আছেন, আমরা কখনোই বলি না যে ওরা ওখানে থাকে না, না ভাই, they are there, the presence is absolute. We cannot deny that. We have also said they will have representation in their আপনি দর্শকদের বলুন যে কোন মানে নিরাপত্তা দে বা কোন আশ্বাসে সেই ডুয়ার্সের লাখো বাঙালি, লাখো ট্রাইবাল পিপল ছোটনাগপুর থেকে যারা এসছে আপনার আশ্বাসে আশ্বস্ত হবে কিসের ভিত্তিতে? যারা মানে তারা কেন মানে ফিয়ার ফিল করবে? আমরা একটা প্রশ্ন, মূল প্রশ্ন যে গোর্খাল্যান্ড আদৌ হবে কি হবে না, দ্যাটস দ্য মেজর কোয়েশ্চেন। কারণ এটা তো একটা নীতির ব্যাপার রয়েছে। উনি তেলেঙ্গানার কথা বলেছেন যে তেলেঙ্গানা যদি হতে পারে তাহলে গোর্খাল্যান্ড কেন হবে না। আমি কিশোর ভাঞ্জির কাছে একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ যখন হয়েছিল, ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্ট যেখানে কেন্দ্র সাইন করেছিল, রাজ্য সাইন করেছিল এবং গোর্খা জনমুক্তি মোর্চাও সাইন করেছিল। তো এই জায়গাতে আপনারা একটা কার্যত স্বায়ত্তশাসন পেয়েছিলেন। কোন জায়গায় অসুবিধা হলো, কোন জায়গায় আপনাদের মনে হলো ট্রান্সফার অফ অথরিটিস? অথবা আমি আসছি, হ্যাঁ, সেখানে ট্রান্সফার অফ অথরিটি কোথায় হয়েছে? ফান্ডস যদি আপনি বলেন 200 প্লাস 75 ওই 300 কোটি টাকা অ্যানুয়াল, কত এসেছে? না, ফান্ড যেটা ডিসবার্স হচ্ছে, ফান্ড আপনি কেন্দ্র রাজ্যকে দেবে, রাজ্য জিটিএ কে দেবে। এক বছর আপনাদের দাবি হচ্ছে জিটিএ ডাইরেক্ট পাবে। এক বছর হলো, সেই ফান্ডটা কত পার্সেন্ট পেয়েছি? about 50% of that fund. So this is it. Where is the question of authorities? আমি একটা গাড়ি চালাচ্ছি, আপনি যদি আমার চাবিটা, আপনি পেট্রোল ট্যাঙ্কের চাবি আপনার কাছে, আপনি বললেন যে তুমি গাড়ি চালাও, আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু পেট্রোল শেষ হয়ে গেলে আমি কোথায় যাব? সুরজি, again I have to keep on asking. আপনি একদম সেম টাইম আপনি বলুন, সেদিন পর্যন্ত আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত মিলিয়ে আপনি পাহাড়ের উন্নয়নের জন্য জিটিএ কে ব্যবহার করবেন কমিটেড ছিলেন, অঙ্গীকারবদ্ধ ছিলেন। আপনি নেপালি জনগণকে বলেছিলেন যে জিটিএ কে ব্যবহার করে আমি রাস্তা তৈরি করে দিব, পানীয় জল দিব, শিক্ষার ব্যবস্থা করব। আপনি কমিটেড ছিলেন। এক বছরের মধ্যে এটা পরীক্ষিত হয়নি, সাবজেক্ট টু এক বছরের মধ্যে হয়নি। আপনি সেদিন দুহাত তুলে দাবি করেছিলেন যে জিটিএ কে ব্যবহার করে সেখানকার আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে দিবেন। তাহলে আপনি সেই দায়বদ্ধতা থেকে কি করে নিজেকে সরিয়ে নেন? ওই তো আমি বললাম আপনাকে, অথরিটির জন্য একটা কাজের জন্য 10 বার করে এখানে আসতে হবে পাহাড় থেকে। একবার একটা কাজের জন্য 10 বার এখান থেকে পাহাড় থেকে এখানে আসতে হবে। কিছুদিন আগেও আপনি বলেননি সে কথা। হাউ ডু ইউ ওয়ার্ক? বারবার এখানে বলা হয়েছে প্লিজ ট্রান্সফার দ্য পাওয়ার, ট্রান্সফার দ্য পাওয়ার। কোথায় হচ্ছে সেটা? What is the percentage of transfer of power? How does it make sense? ধরুন এখন যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনের প্রেক্ষিতে গভর্নমেন্ট আপনাকে প্রপোজাল দিল গোর্খা জনমুক্তি মোর্চাকে, দ্য জিটিএ উইল ইন্ডিপেন্ডেন্ট ফাংশনারি হবে, দে উইল ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। ইভেন দেন তাহলেও কি আপনাদের গোর্খাল্যান্ডের ডিমান্ড থাকবে? Now the point has gone beyond that. কারণ this was made as an interim arrangement. So long as অন্য কোন স্টেট তৈরি হওয়ার আগে আপনাদের দাবিটাকে আমরা নেব, আর স্টেটহুড উইল বি ক্রিয়েটেড। সেন্টার ওপেনলি বলেছে সেখানে, সেই ম্যাটারটাকে আমরাও ছাড়িনি। জিটিএ সাইন করার সময় সেটা এন্টার্ড আছে ওখানে, কিপিং ইন মাইন্ড গোর্খাল্যান্ড। আমি একটা এগ্রিমেন্ট দেখেছি আমি, হ্যাঁ, it is there, the point is absolutely there. Right. Otherwise this would not have been signed, we would not have accepted GTA. Funds will be increased and you will be getting more funds, authorities will be transferred, more departments, department transferred. শিলান্যাস করে দিলাম, তারপরে তার অথরিটি নেই আমার কাছে কাজ করার। প্রত্যেক কাজের জন্য এইখানে চলে আসো, এইখানে চলে আসো, কোথায় কাজ হবে? ফান্ডের জন্য অলমোস্ট 50% of that fund is. This is not the way to tell me that they are serious about work to go on there. কিশোরজি, and now the question of development does not arise, যেমন উনি বলেছেন, now the development we will do it ourselves. But you want to do it yourself. We will do it yourself. 8 ফেব্রুয়ারি 2011
আমার খেয়াল আছে যে গোর্খা জনমুক্তি মোর্চা 3 জন সমর্থক শর্ট ডেড হয়েছিল এবং তারপর সেখান থেকে 18 জুলাই 2011 জিটিএ তৈরি হলো এবং আপনি বলছেন যে অথরিটি দেওয়া হয়নি এবং ফান্ড ট্রান্সফারেরও একটা গন্ডগোল রয়েছে, কারণ আপনারা যেটা চেয়ে সৌমিত্র মোহনের সঙ্গে যে ইস্যুটা নিয়ে আপনার সমস্যা হয়েছিল। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে চেঞ্জ সিচুয়েশন বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটা ব্লাডশেড হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এখন যদি আপনাকে সেই অথরিটি দেওয়া হয় অ্যামেন্ডিং দ্য জিটিএ অ্যাক্ট, তাহলেও কি আপনারা এগ্রি হবেন না? Nobody wants bloodshed. The dharna, the bandh was declared on a peaceful Gandhian note, on a peaceful manner. Bandhta start holo, chollo. But who will benefit from this violence? If there is violence, who will benefit from it? Certainly not people who want to stand in Satyagraha, certainly not people who want to do bandh in a peaceful manner. Etar benefit keno? It is incited. Who is incited? Who is inciting? Somebody who wants to destruct this movement, this peaceful movement ke destruct kore dewa jonno. Somebody, and at the same time also to show that CRPF, if they have been called, is justified. The 5 companies of CRPF are justified in being there. Why do you need to point guns at anybody? When it was started, এটা স্টার্ট হয়েছে যখন এটা পিসফুলি আন্দোলনটা স্টার্ট হয়েছে। Why take the tangent? Why try to incite trouble? Why try to point guns at people? আমি আসছি, আমরা কি পিসফুল মুভমেন্ট বলতে পারি যে ব্যাপারটা ঘটছে? না জয়ন্ত, তার আগে আমি একটুখানি শুধু অ্যাড করতে চাই যে উনি যেটা বললেন যে ট্রান্সফার দপ্তরগুলো হয়নি, এটা কিন্তু ফ্যাক্ট। এটা এবং শুধু তৃণমূলের জামানায় হয়নি তা না। যখন 1988 সালে যখন ডিজিএসি তৈরি হয়েছিল, মূল ওনাদের যে অভিযোগগুলো ছিল সেটা হলো চুক্তি অনুসারে, ডিজিএসি চুক্তি অনুসারে ক্ষমতা হস্তান্তর হয়নি, অর্থ হস্তান্তর করা হয়নি এবং যে ম্যানিং দেওয়ার কথা ছিল, অর্থাৎ যে কর্মী দেওয়ার কথা ছিল সেই কর্মীও দেওয়া হয়নি। একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বামেদের সময় যে অভিযোগ ছিল এবারও একই অভিযোগ, কর্মী দেওয়া হচ্ছে না, ইভেন 4th ক্লাস কর্মী নিয়োগ করার সুযোগ তাদের নেই। দ্বিতীয় হলো 59টা দপ্তর দেওয়ার কথা ছিল, সেই দপ্তর কিছুই দেওয়া হয়নি এবং থার্ড যেটা রিসোর্স দেওয়া হয়নি। কিন্তু যে আপনি যেটা পিসফুল কিনা যে প্রশ্নটা করেছেন সেটা যদি আমি বলতে চাই যে তেলেঙ্গানার ইস্যুতে, তার আগে একটা প্রশ্ন হলো তেলেঙ্গানার ইস্যু যদি না আসতো তাহলে কি জিটি আন্দোলনটা হতো? মানে আজকে যে আন্দোলনটা হয়তো এই মুহূর্তে হতো না, কিন্তু আন্দোলনের একটা প্রিপারেশন কিন্তু চলছিল। সেই প্রিপারেশনের কিন্তু আমরা আজ একটা পাচ্ছিলাম। কিভাবে পাচ্ছিলাম? আমরা পরিষ্কার লক্ষ্য করছিলাম যে রাজ্য সরকার দুমুখী একটা কৌশল নিচ্ছিল। একটা হলো যে লেপচাদের গোর্খাদের থেকে আলাদা করা, ডিভিশন, আর দ্বিতীয় যে কৌশলটা নেওয়া হচ্ছিল সেটা হলো পাহাড়ে কিন্তু লেফটরা কিন্তু ভয়ে ভীতিতে যাই হোক অর্গানাইজেশনাল এক্সপেনশনে যাচ্ছিল না, কিন্তু তৃণমূল যেটা করছিল সেটা হলো অর্গানাইজেশনাল এক্সপেনশন করতে চাইছিল, যেটা বিমল গুরুংয়ের ক্ষেত্রে পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করে দিচ্ছিল। আপনার মনে থাকতে পারে দুধিয়ার থেকে শুরু করে পানিঘাটা এইসব অঞ্চলে কিন্তু যারা বিক্ষুব্ধ জনমুক্তি মোর্চার সমর্থক ছিল তাদেরকে আমি ডেফিনেটলি আসবো, যেমন নিয়েছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি একটা স্টেটের কে ভাঙা যায়? না, আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য একটা গ্রাউন্ড রিয়ালিটি তৈরি হচ্ছিল যে লড়াই, মানে বিমল গুরুংদের মানে পলিটিক্যাল ক্রাইসিস থেকে বাঁচার জন্য কিন্তু এই ধরনের একটা রাজ্য গঠনের দাবি আনতেই হতো। তেলেঙ্গানা ইস্যুটা এসে যাওয়াতে আজকে আপনি এই প্রেক্ষিতটা দেখতে পাচ্ছেন। আমরা একটা খুব অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন নিয়ে যাব। ওখানে বসে আছেন উইথ দি ভোট ব্যাংক অফ দি পিপল অফ দ্য পাহাড়। আপনি জানেন আজকে ওখানে আগেই 4টে এমএলএ ছিলেন, একটাকে টেনে নেওয়া হলো। আমরা বার করিনি, একটাকে টেনে নেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড আই উইল সে। মানে উইলসন চম্পামারি, দি ইস্যু অফ দ্য লেফটার্স, why all this thing? অর্গানাইজেশন এক্সপেনশন মারাত্মক ভাবে ডেফিনেটলি অর্গানাইজেশন এক্সপেনশন ওদেরকে ঠেক দিয়েছে। আপনি যদি খোঁচা মারতে থাকেন, what is going to happen? মানে ওনাদের কিন্তু আমরা খবর রাখি তো। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে মানে গত মাসের আগের মাসে আমি গিয়েছিলাম দার্জিলিং এ ওনাদের নেতৃবর্গের সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু আমি ওনারা তৈরি ছিল। আমি পার্টিনেন্ট কোয়েশ্চেনে আসবো, তবে তার আগে আমরা একবার দেখে নেব যে ঠিক এই মুহূর্তে শিলিগুড়িতে সমতলে যারা রয়েছেন এবং পাহাড়ের যে কি অবস্থা, একদম সাম্প্রতিক যে ট্রেন্ড, সাম্প্রতিক যে অবস্থা আমরা একবার দেখে নেব প্রসেনজিৎ রাহার কাছ থেকে।
দার্জিলিংয়ে বিগত 3 দিন যাবৎ বন্ধ চলছে, অর্থাৎ এই গোর্খা জনমুক্তি মোর্চার গোর্খাল্যান্ডের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ধীরে ধীরে পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা দেখেছি কার্শিয়াংয়ে, কালিম্পংয়ে এবং দার্জিলিং মহকুমায় বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনা ঘটেছে। কার্শিয়াংয়ে পিডব্লিউডির বাংলোতে অগ্নিসংযোগ, কালিম্পংয়ে তাগদা বন বাংলোতে অগ্নিসংযোগ এবং দার্জিলিংয়ে একটি পুলিশ চৌকি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ প্রকল্পের কাজও গোর্খা জনমুক্তি মোর্চা বন্ধ করে দিচ্ছে। এবং এই গোর্খাল্যান্ডের দাবি দার্জিলিং পার্বত্য এলাকায় যতটা ভয়াবহ আকার সৃষ্টি করছে, সমতলেও কিন্তু বিভিন্ন আঞ্চলিক দলগুলি পথে নামছে। আমরা বাঙালি, বাংলা ভাষা বাঁচাও কমিটি, এই সমস্ত সংগঠনগুলি গোর্খাল্যান্ডের প্রতিবাদে পথে নামছে। বন্ধের, পাহাড়ের বন্ধের পাল্টা বন্ধ সমতলে হচ্ছে। ফলে পাহাড় পরিস্থিতি একদিকে যতটা ঘোরালো হয়ে উঠছে, সমতলেও কিন্তু এই সমস্ত আঞ্চলিক দলগুলির আন্দোলনের ফলে একটা বিভেদের সৃষ্টি হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম 2008 সালে শিলিগুড়িতে হয়েছিল। এবং খুবই লজ্জার দিন ছিল সেই 28শে সেপ্টেম্বর, যেদিন গোর্খা ভাই এবং শিলিগুড়ির কয়েকটি রাজনৈতিক সংগঠনের সাথে হাতাহাতি পর্যন্ত ঘটে যায়। এবং এই পাহাড় পরিস্থিতি যতটা পাহাড়ে অশান্তি ছড়ায়, ঠিক ডুয়ার্স এবং তরাইয়েও কিন্তু তার একটা আঁচ পড়ে। এবং আমরা দেখেছি যে দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব যেভাবে গোর্খাল্যান্ডের ডিমান্ড করছেন এবং শিলিগুড়ি, তরাই, ডুয়ার্সের একটা বিস্তীর্ণ এলাকা তারা গোর্খাল্যান্ডের মধ্যে দাবিতে আনছেন, কার্যত সেই কারণে সমতলের যারা বাঙালি ভাষাভাষী মানুষ রয়েছে তারা এই গোর্খাল্যান্ডের দাবিকে মেনে নিতে পারছেন না। এবং কার্যত সেই কারণেই কিন্তু পাহাড় এবং সমতলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। এবং আজকে আমরা দেখলাম যেভাবে গোর্খা জনমুক্তি মোর্চার অ্যাকশন স্কোয়াড বলা যেতে পারে, জিএলপি, তারা সরকারি অফিসগুলিতে সরকারি কর্মচারীদের কাজে ঢুকতে দিলেন না। সকাল থেকে এখনো পর্যন্ত 4-5 জন গ্রেফতার হয়েছেন এই জিএলপি সমর্থকেরা। এবং গতকাল রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দার্জিলিং জেলা পুলিশ প্রায় 16 জন জিএলপিকে গ্রেফতার করেছে। ফলে এই গোর্খাল্যান্ড পার্সোনেল, যাদেরকে বিমল গুরুং প্রথমে গোর্খাল্যান্ড পুলিশ নামে আখ্যা দিয়েছিলেন, তারা কিন্তু একটা অ্যাকশন স্কোয়াডের কাজ করছে এবং কার্যত তারা পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে। এবং সমতলেই আমরা বাঙালি, বাংলা ভাষা বাঁচাও কমিটি, এরাও পথে নামছে গোর্খাল্যান্ডের আন্দোলনের প্রতিবাদে। ফলে কিন্তু একটা বিদ্বেষ সৃষ্টি হচ্ছে এবং সাম্প্রদায়িক ঐক্য বিঘ্নিত হচ্ছে। প্রসেনজিতের কাছ থেকে আমরা জেনে নিলাম যে সাম্প্রতিক অবস্থা সম্পর্কে প্রসেনজিৎ একটা চমৎকার কথা বলেছেন আমাদের, সেটা হচ্ছে সমতল এবং পাহাড়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। কেন এই বিভেদ সৃষ্টি হলো, এই বিভেদ সৃষ্টির পেছনে দায় কাদের, এবং হঠাৎই গোর্খাল্যান্ড নিয়ে আবার আন্দোলন উস্কে গেল কেন, আমরা এই সমস্ত আলোচনায় আসবো। আর আমাদের পার্টনার কোয়েশ্চেন কিশোর ভানের জন্য থাকবেই। তবে ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরছি, সঙ্গে থাকবেন।